আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোনো সরকারকে স্বীকৃতি দেবে না এবং ইউনূস সরকার অবৈধ। আজ দুপুরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বলেছে যে ১১ ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা ক্ষমতায় না ফেরে তাহলে ভারত বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে এবং বাণিজ্য বন্ধ করবে। আজ সকালে বরিশালে আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ ক্যাম্প থেকে হাজার হাজার সশস্ত্র যুবক বেরিয়ে এসেছে এবং তারা বলছে ১১ ডিসেম্বর ঢাকা দখল করতে মার্চ করবে। গতকাল রাতে ময়মনসিংহে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জুলাই আন্দোলনের ৭ জন ছাত্রনেতাকে খুঁজে বের করে তাদের পরিবারের সামনেই গুলি করে হত্যা করেছে এবং বলেছে এটা শুধু শুরু। আজ ভোরে রাজশাহীতে ইউনূস সরকারের স্থানীয় প্রশাসক আওয়ামী লীগের লোকদের হাতে ধরা পড়েছে এবং তাকে প্রকাশ্যে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। গতকাল মধ্যরাতে সিলেটে ইউনূস সরকারের সমর্থকদের ওপর আওয়ামী লীগের যৌথ হামলা হয়েছে এবং তারা খোলাখুলি বলছে যে ১১ ডিসেম্বরের পরে এই সরকারের কোনো সমর্থক বেঁচে থাকবে না। আজ সকালে কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট গোপনে প্রবেশ করেছে এবং তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে ১১ ডিসেম্বর অভ্যুত্থানের জন্য সব ধরনের সামরিক সাহায্য দিচ্ছে। আজ ভোরে চট্টগ্রাম বন্দরে ভারত থেকে বিশাল পরিমাণ অস্ত্র এসেছে যা সরাসরি আওয়ামী লীগের গোপন গুদামে পাঠানো হয়েছে এবং তারা ১১ ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র সমন্বয়ক সার্জিস আলমকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। আওয়ামী লীগের হিট স্কোয়াডের কাজ বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে যাবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে সব ধরনের সাহায্য করবে, কারণ তারা জামাতকে ভয় পাচ্ছে। গতকাল রাতে খুলনায় জামাতের একটি বড় মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা গুলি চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে এবং লাশগুলো রাস্তায় ফেলে রেখে চলে গেছে। পুলিশ কিছুই করছে না। গতকাল রাতে ইউনূস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে। অনেক সেনা কর্মকর্তা বলছে তারা আর ইউনূসের অধীনে কাজ করতে চায় না এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করে চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছে যে ১১ ডিসেম্বর সকাল ৬টায় সশস্ত্র অভ্যুত্থান শুরু হবে। গতকাল গভীর রাতে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে পুরো ভবন জ্বালিয়ে দিয়েছে এবং ভেতরে যারা ছিল তাদের পালাতে দেয়নি। ১৮ জন মারা গেছে। আজ সকালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লাখো মানুষের মহাসমাবেশ হয়েছে, যেখানে শেখ হাসিনা ভিডিও কলে যুক্ত হয়ে বলেছে, আমি ১১ ডিসেম্বর ঢাকায় ফিরছি এবং যারা আমাকে বাধা দেবে তাদের রক্ষা করার কেউ থাকবে না। সার্জিস আলম গুলিবিদ্ধ। আজ সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম যখন কয়েকজন সহকর্মীর সাথে টিএসসিতে হাঁটছিলেন, তখন হঠাৎ করে একটি মোটরসাইকেল থেকে ২ জন মুখোশধারী ব্যক্তি তার দিকে গুলি চালায়। প্রথম গুলি তার বুকে লাগে এবং দ্বিতীয় গুলি পেটে। সার্জিস আলম সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তার সাথে যারা ছিল তারা চিৎকার করতে থাকে এবং মানুষ জড়ো হতে শুরু করে। হামলাকারীরা গুলি চালিয়েই
মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। সার্জিস আলমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জরুরি অপারেশন করা হচ্ছে। ডাক্তাররা জানিয়েছে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং পরবর্তী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালের বাইরে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষ জড়ো হয়েছে এবং তারা খুবই উত্তেজিত। অনেকেই কাঁদছে এবং বলছে যে এটা আওয়ামী লীগের হিট স্কোয়াডের কাজ। তারা বলছে যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনের নেতাদের একে একে শেষ করে দিচ্ছে। পুলিশ এসে হাসপাতাল এলাকা ঘিরে ফেলেছে, কিন্তু হামলাকারীদের ধরতে পারেনি। সূত্র জানাচ্ছে যে হামলাকারীরা পেশাদার ছিল এবং তারা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। তারা সার্জিস আলমের প্রতিদিনের রুটিন জানত এবং সুযোগ বুঝে হামলা করেছে। ছাত্র সমন্বয়করা এখন জরুরি বৈঠক করছে এবং তারা বলছে যে তারা আর নিরাপদ নয়। তারা দাবি করছে যে আওয়ামী লীগ সরকারে ফিরে এসে প্রতিশোধ নিচ্ছে। অনেক ছাত্রনেতা এখন লুকিয়ে আছে এবং তারা ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমের গুলিবিদ্ধ হওয়ার খবর ভাইরাল হয়ে গেছে এবং মানুষ খুবই ক্ষুব্ধ। অনেকেই বলছে যে ইউনূস সরকার তাদের রক্ষা করতে পারছে না এবং আওয়ামী লীগ যা খুশি তাই করছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা আন্তর্জাতিক তদন্ত দাবি করছে, কিন্তু আওয়ামী লীগ বলছে যে তারা এর সাথে জড়িত নয় এবং এটা একটা মিথ্যা অভিযোগ। তবে কেউ তাদের বিশ্বাস করছে না, কারণ এর আগেও অনেক ছাত্রনেতা রহস্যজনকভাবে আক্রান্ত হয়েছে। সার্জিস আলমের পরিবার হাসপাতালে এসেছে এবং তারা কাঁদতে কাঁদতে বলছে যে তাদের ছেলে শুধু দেশের জন্য কাজ করেছে এবং এখন তার জীবন বিপদে। তারা দাবি করছে যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ছাত্ররা এখন হাসপাতালের সামনে মশাল মিছিল করছে এবং বলছে যে তারা এই হামলার বিচার চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সংকট তৈরি করতে পারে। যদি সার্জিস আলম মারা যায়, তাহলে দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইউনূস সরকার এখন চাপে আছে এবং তারা জানে যে তাদের এই ঘটনার দ্রুত সমাধান করতে হবে, না হলে তারা জনগণের আস্থা হারাবে। সেনাবাহিনীতে বিদ্রোহ শুরু। গতকাল রাত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইউনূস সরকারের জন্য খুবই বিপজ্জনক। বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে খবর আসছে যে অনেক সেনা কর্মকর্তা এবং সৈনিক এখন ইউনূস সরকারের বিরুদ্ধে এবং তারা আওয়ামী লীগকে সমর্থন করছে। গতকাল রাতে ঢাকা ক্যান্টনমেন্টে একটি বড় বৈঠক হয়েছে, যেখানে অনেক কর্মকর্তা অংশ নিয়েছে এবং তারা খোলাখুলি বলেছে যে তারা আর ইউনূস সরকারের অধীনে কাজ করতে চায় না। তারা বলছে যে ইউনূস সরকার দেশকে সঠিকভাবে চালাতে পারছে না এবং দেশে অস্থিরতা বাড়ছে। তারা আরও বলছে যে শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দেশে শান্তি আনতে পারে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকেও একই ধরনের খবর আসছে। সেখানে কিছু সৈনিক খোলাখুলি বলছে যে তারা আওয়ামী লীগের সাথে আছে এবং ১১ ডিসেম্বর যদি আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে আসে, তাহলে তারা বাধা দেবে না, বরং সাহায্য করবে। যশোর ক্যান্টনমেন্টে পরিস্থিতি আরও খারাপ। সেখানে কিছু কর্মকর্তা তাদের ঊর্ধ্বতনদের আদেশ মানতে অস্বীকার করেছে এবং বলেছে যে তারা আওয়ামী লীগের পক্ষে। সেনাপ্রধান এই পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত এবং তিনি জরুরি বৈঠক ডেকেছে। কিন্তু সূত্র জানাচ্ছে যে সেনাপ্রধান নিজেও এখন চাপে আছে, কারণ ভারত সরকার তাকে বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সেনাবাহিনীর ভেতরে যারা এখনও ইউনূস সরকারকে সমর্থন করছে, তারা এখন সংখ্যায় কম এবং তারা দিন দিন আরও দুর্বল হচ্ছে। গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থকদের শক্তিশালী করছে এবং তাদের আর্থিক ও অন্যান্য সাহায্য দিচ্ছে। সেনাবাহিনীতে এই বিভক্তি দেশের জন্য একটা বড় বিপদ, কারণ যদি সেনাবাহিনী ভেঙে যায় তাহলে গৃহযুদ্ধের আশঙ্কা আছে। ইউনূস সরকার এখন চেষ্টা করছে যে কিভাবে সেনাবাহিনীকে এক রাখা যায়, কিন্তু তারা সফল হতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে যদি সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লীগের পক্ষে চলে যায়, তাহলে ইউনূস সরকারের পতন অবশ্যম্ভাবী। আওয়ামী লীগ এই পরিস্থিতির পূর্ণ সুবিধা নিচ্ছে এবং তারা ১১ ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বলছে যে সেনাবাহিনী তাদের সাথে আছে এবং কেউ তাদের আটকাতে পারবে না। জনগণ এখন খুবই উদ্বিগ্ন, কারণ তারা বুঝতে পারছে যে দেশ একটা বড় সংকটের দিকে যাচ্ছে এবং এই সংকট থেকে বের হওয়ার পথ খুবই সংকীর্ণ। ১১ ডিসেম্বরের চূড়ান্ত পরিকল্পনা। গতকাল সন্ধ্যায় ঢাকার একটি গোপন স্থানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর কর্মকর্তারা একসাথে বসে ১১ ডিসেম্বরের চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা হতে যাচ্ছে। বৈঠক অনুযায়ী ১১ ডিসেম্বর সকাল ঠিক ৬টায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেবে। তারা প্রথমে রেডিও এবং টেলিভিশন স্টেশন দখল করবে, যাতে তারা জনগণের কাছে তাদের বার্তা পৌঁছতে পারে। এরপর তারা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবন দখল করবে। পুলিশের যেসব সদস্য আওয়ামী লীগকে সমর্থন করে, তারা এই অভিযানে সাহায্য করবে এবং যারা বাধা দেবে তাদের গ্রেফতার করা হবে। সেনাবাহিনীর যে অংশ আওয়ামী লীগকে সমর্থন করে, তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগকে সুরক্ষা দেবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা ১১ ডিসেম্বর সকাল ৮টায় ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবে। বিমানবন্দরে তাকে লাখো মানুষ স্বাগত জানাবে এবং সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। ইউনূস সরকারকে তখন পদত্যাগ করতে বাধ্য
করা হবে এবং যদি তারা রাজি না হয় তাহলে জোর করে সরিয়ে দেওয়া হবে। জামাত এবং যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হবে। ভারত সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং তারা প্রয়োজনে মাসুরিক সাহায্যও দিতে প্রস্তুত।